ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকি, মরণপণ প্রতিরোধের হুঁশিয়ারি তেহরানের, মৃত্যু ভয় উপেক্ষা করে গুরুত্বপূর্ণ স্থাপনা ইরানিদের মানব ঢাল। সৌদি আরবের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের পাল্টা হামলা। মিনাবের শিক্ষার্থীদের স্মরণে বাগদাদের শিক্ষার্থীদের বিক্ষোভ ও শোকসভা। গাজার স্কুলে ইসরায়েল সমর্থিত মিলিশিয়ার হামলা, নিহত অন্তত 10। কর্মী নিহতের জেরে রাফা সীমান্ত হয়ে রোগী স্থানান্তর বন্ধ করল WHO। লেবাননে দেশান্তরী 32,000, বাস্তুচ্যুত প্রায় 1.5 মিলিয়ন জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যুদ্ধের ভয়াবহতম শনি সংকেত। ইরানের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতেই বিভীষিকাময় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প তার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে বলেছেন, চুক্তি না হলে রাতের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে পুরো একটি সভ্যতা। অন্যদিকে তেহরানও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। আমেরিকা রেড লাইন অতিক্রম করলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার হুমকি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। তেহরান বলছে, পুরো একটি জাতিকে অপমান করার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। ইরানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনকে কেন্দ্র করে তেহরান ওয়াশিংটনে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, যা হয়তো আর কোনোদিন ফিরবে না। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মধ্যরাতের মধ্যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এদিকে পাল্টা হুমকি দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, ওয়াশিংটন সীমা লঙ্ঘন করলে তাদের জবাব হবে অঞ্চলের বাইরেও। আমেরিকান বাহিনী অবকাঠামোতে আঘাত করলে তেহরান মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের তেল এবং গ্যাসের সরবরাহ চিরতরে বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে ইরানের দাবি, আমেরিকার অপমানজনক ভাষার কারণে শান্তি আলোচনা থমকে গেছে। সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহজারানি জানিয়েছেন, পাকিস্তান বারংবার মধ্যস্থতার চেষ্টা করলেও ওয়াশিংটনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের মুখে চুক্তি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বার্তাসমূহ আদান প্রদান হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে অপমানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে। একটি 1000 বছরের প্রাচীন সভ্যতার জাতিকে অপমান করে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। তেহরানের সাধারণ মানুষও ট্রাম্পের এই হুমকিকে উড়িয়ে দিয়েছেন। স্থানীয়দের দাবি, হামলা হলে তারা 3 গুণ শক্তিতে পাল্টা আঘাত করবে। প্রয়োজনে বিশ্ব অর্থনীতি ধসিয়ে দিতে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার পক্ষে। যদি তারা আমাদের অবকাঠামোতে হামলা চালায়, তবে আমরা তাদের মিত্রদের তেল স্থাপনায় আঘাত হানব। এতে তেলের দাম $150 ছাড়িয়ে যাবে এবং খোদ আমেরিকাই পতনের ঝুঁকিতে পড়বে। হরমুজ আমাদের একটি বিজয়ী দাস। বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা এর রয়েছে। আমরা এই প্রণালী চিরকাল রক্ষা করব। তেহরানের এই বাসিন্দার মতে, ট্রাম্প প্রশাসন যদি এমন কোনো পদক্ষেপ নিতে সক্ষম হতো, তবে প্রথম দিনেই তা করে ফেলত। হুমকির কোনো প্রয়োজনই পড়ত না। অন্যদিকে এই ধরনের হামলার জবাবে পুরো ইসরায়েলকে গুঁড়িয়ে দেবার দাবিও জানান ইরানিরা। আমার মনে হয় তারা ইতোমধ্যেই তাদের সম্ভাব্য সব ধরনের নৃশংসতাই চালিয়েছে। এর চেয়ে বেশি নিষ্ঠুরতা করার সুযোগ আগে ছিল বলে আমার মনে হয় না। তবে যার বিচার বুদ্ধি ঠিক নেই, তার কাছ থেকে যে কোনো কিছুই ঘটতে পারে। সেখানে কোনো কিছুই নিশ্চিত নয়। ইরানের প্রতিক্রিয়া হওয়া উচিত ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া, যাতে সেখানে একটা ঘরও অবশিষ্ট না থাকে। একইভাবে আমাদের চারপাশে আমেরিকার সব ঘাঁটি নিশ্চিহ্ন করে দিতে হবে। যুদ্ধের এই দামামার মধ্যে ইরানের ডেপুটি স্পোর্টস মিনিস্টার আলী রেজা রাহিমি দেশের তরুণ ও অ্যাথলেটদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর সামনে মানবিক শিকল তৈরির আহ্বান জানিয়েছেন। সবশেষ খবর অনুযায়ী পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জানিয়েছেন, যুদ্ধ থামাতে ইসলামাবাদের মধ্যস্থতা একটি সংবেদনশীল পর্যায়ে রয়েছে। তবে শেষ পর্যন্ত ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার আগে পৃথিবী কোনো ধ্বংসলীলা দেখবে নাকি শান্তি আসবে, তা নিয়ে উৎকণ্ঠায় পুরো বিশ্ব। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক।
ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরানের বিভিন্ন শহরে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর উপর অবস্থান নিয়ে মানবিক শিকল তৈরি করেছে দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার ওয়াশিংটনের হামলা তীব্র হওয়ায় কয়েক হাজার ইরানি নাগরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে মধ্যরাতের মধ্যে প্রতিটি সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি আশায় এই প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার জবাবে এবার সৌদি আরবের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে আইআরজিসি। তেহরানের জ্বালানি স্থাপনায় ইসরায়েলি হামলায় কয়েক ঘন্টার মাথায় এই পাল্টা আঘাত হানল ইরান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের ঠিক আগ মুহূর্তে ইরানের অন্তত 8টি গুরুত্বপূর্ণ সেতু ও রেল লাইনে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, আইআরজিসি এসব সেতু অস্ত্র পারাপারে কাজে ব্যবহার করে। সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর আকাশে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। মঙ্গলবার আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইরানের আসালুয়ে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে গতরাতের হামলার প্রতিশোধ নিতেই তারা ভোরে সৌদির এই গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। জুবাইল হল সৌদি আরবের জ্বালানি খাতের অন্যতম প্রধান কেন্দ্র, যেখানে আরামকো ও সাবিকের মতো প্রতিষ্ঠানের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পূর্ব অভিমুখে ধেয়ে আসা 7টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে। তবে আকাশেই ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ জুবাইল শিল্প এলাকার জ্বালানি স্থাপনার কাছে পড়লে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগে সোমবার ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স আসালুয়েতে বড় ধরনের আঘাত হানে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, তারা ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র এবং জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছেন। ফলে আসালুয়ের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। এদিকে রেললাইন ও সেতু এলাকা থেকে ইরানি জনগণকে দূরে থাকার সতর্কতা জারির পর দেশটির অন্তত 8টি সেতু ও বিভিন্ন রেললাইনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, আইআরজিসি এসব সেতু অস্ত্র পারাপারের কাজে ব্যবহার করে। আমাদের পাইলটরা রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত রেললাইন এবং সেতুগুলোতে হামলা চালিয়েছে। তারা এই পথগুলো দিয়ে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পরিবহন করত। আমাদের এই পদক্ষেপের লক্ষ্য ইরানি জনগণ নয়, বরং গত 47 বছর ধরে তাদের উপর চেপে বসা সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল ও ধ্বংস করে দেয়া। এদিকে পাল্টাপাল্টি এই সংঘাতের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে সতর্কতা জানিয়েছে কাতার। দেশটির রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হরমুজ নিয়ে এখন আলোচনার সময় নেই, সবার আগে দরকার বিধ্বংসী এই যুদ্ধ বন্ধ করা। আনসারির মতে, পুরো অঞ্চল এমন এক যুদ্ধের মধ্যে রয়েছে যা সবাইকে গ্রাস করেছে। জ্বালানি অবকাঠামোতে এই হামলা আমাদের সবাইকে বিপদে ফেলছে। হরমুজ প্রণালী কোনো নির্দিষ্ট রাষ্ট্রের ভূখণ্ড নয়, এটি একটি প্রাকৃতিক জলপথ। কোনো একক পক্ষ এখানে একচ্ছত্র নিয়ন্ত্রণ দাবি করতে পারে না। আমাদের দ্রুত এই সংঘাত থামানোর পথ খুঁজতে হবে, অন্যথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম্পের বেঁধে দেয়া আলটিমেটাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ইরানের খার্ক দ্বীপের জ্বালানি টার্মিনালেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি আরো খারাপ হলে তারা পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা চিরতরে বিচ্ছিন্ন করে দেবে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ফেব্রুয়ারিতে ইরানের মিনাপ শহরের বালিকা বিদ্যালয়ে ভয়াবহ হামলার ক্ষত এখনও শুকায়নি। 175 জনেরও বেশি প্রাণ হারানো সেই বর্বরচিত ঘটনায় শোকাতুর প্রতিবেশী দেশ ইরাকও। বাগদাদের শহীদ স্মৃতিস্তম্ভে মঙ্গলবার সেই শিশুদের স্মরণে সংহতি সমাবেশ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রতীকী স্কুল ব্যাগ এবং নিহতদের ছবি হাতে নিয়ে স্লোগান আর মিছিলে তারা ওই বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদ জানান। জ্ঞান আর শৈশবের উপর এই আঘাতকে মানবিক অপরাধ হিসেবে বর্ণনা করেন বিক্ষোভকারীরা। বাগদাদের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে কেবল স্লোগান নয়, ধ্বনিত হয়েছে শোকের সুর। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরুতেই দক্ষিণ ইরানের মিনাপ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় প্রাণ হারায় অন্তত 175 শিক্ষার্থী, যাদের সবাই ছিল শিশু। সেই ঘটনার 40তম দিনে সংহতি জানাতে রাজপথে জড়ো হয়েছেন শত শত ইরাকি শিক্ষার্থী। এটি একটি দ্বিমুখী অপরাধ। এখানে একই সঙ্গে শৈশব এবং জ্ঞানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠান সবসময়ই যুদ্ধের আওতার
বাইরে থাকা উচিত। ধর্মীয় এবং মানবিক সব আইনেই এই জঘন্য অপরাধের নিন্দা জানানো হয়। শোকাতুর এই সমাবেশে প্রতীকী স্কুল ব্যাগ আর নিহত শিশুদের ছবির সামনে দাঁড়িয়ে বিচার দাবি করেন ইরাকি শিক্ষার্থী, শিক্ষক এবং ধর্মীয় নেতারা। আল হুদা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এই নারকীয় হামলার জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেন। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। মিনাব স্কুলে শহীদদের স্মরণে আজ আমাদের এই অবস্থান। বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ইরানি জনগণের পাশে আছি। বাগদাদের এই প্রতিবাদ বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে, রাজনীতির খেলায় শিশুদের জীবন যখন বিপন্ন হয়, তখন তা দেশ আর সীমানা ছাড়িয়ে এক গভীর মানবিক সংকটে রূপ নেয়। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় শান্তি আলোচনার মধ্যে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের একটি আশ্রয় কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দের আল বালাতে একটি স্কুলের বাইরে চালানো বিমান ও ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন WHO এর কর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার আগে ইসরায়েলি মদতপুষ্ট মিলিশিয়ারা স্কুলটিতে ঢুকে অপহরণের চেষ্টা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুদ্ধবিরতির অঙ্গীকার থাকলেও গাজায় থামছে না নিরপরাধ মানুষের রক্তক্ষরণ। কান্নার শব্দ আর বারুদের গন্ধ গাজার দেইর আল বালাহতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার বাস্তুচ্যুতদের একটি আশ্রয় কেন্দ্র বা স্কুলের বাইরে ইসরায়েলি হামলায় যারা প্রাণ হারিয়েছেন, মঙ্গলবার তাদেরই শেষ বিদায় জানাচ্ছেন পরিজনরা। মাগাজি শরণার্থী শিবিরের পাশে চালানো এই হামলায় ইসরায়েলি বিমান এবং ড্রোন থেকে ছোড়া মিসাইলে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ঘন বসতিপূর্ণ এলাকাটি। এই হামলায় নিহত হন অন্তত 10 জন, যার মধ্যে একজন ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর কর্মকর্তা। গতকাল ইসরায়েলি মদতপুষ্ট মিলিশিয়ারা বিমান, ড্রোন আর কোয়াডকপ্টার নিয়ে স্কুলে হামলা চালিয়েছে। তারা ভেতরে ঢুকে নিরস্ত্র এবং নিরীহ মানুষকে হত্যা করেছে। যারা মারা গেছেন তারা সবাই নিরপরাধ ছিলেন, তারা কোনো অন্যায় করেননি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ড্রোন থেকে মিসাইল ছোড়ার ঠিক আগেই ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় থাকা মিলিশিয়ারা স্কুলে ঢুকে বেশ কয়েকজনকে অপহরণের চেষ্টা চালায়। সেখানে উত্তেজনার এক পর্যায়ে চালানো হয় এই জোড়া মিসাইল হামলা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এটি একটি মিথ্যা যুদ্ধবিরতি, পুরোটাই ভাওতাবাজি। আপনারা কি বিশ্বাস করেন এখানে কোনো শান্তি আছে? আমরা হামলার শব্দে ঘুম থেকে উঠি, আবার হামলার শব্দেই ঘুমাতে যাই। কোনো যুদ্ধবিরতি নেই, সবটাই মিডিয়ার প্রচার। ইসরায়েলি মদতপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো কিছু হামাস সদস্যকে হত্যার দাবি করলেও স্থানীয়রা বলছে নিহতদের সবাই ছিলেন বেসামরিক নাগরিক। হামাস এই গোষ্ঠীগুলোকে ইসরায়েলি দালাল হিসেবে আখ্যা দিয়েছে। একের পর এক স্কুল ও আশ্রয় কেন্দ্রে চালানো হামলা তথাকথিত যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। রাফা সীমান্ত দিয়ে ইজিপ্টে রোগী স্থানান্তর প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO। গাজায় একজন চুক্তিবদ্ধ কর্মী নিহতের ঘটনায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এই বৈশ্বিক সংস্থাটি। মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার জানান, সোমবার এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনায় ওই কর্মী প্রাণ হারান। তবে সেখানে থাকা অন্য 2 কর্মকর্তা অক্ষত রয়েছেন। মূলত গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েল সমর্থিত মিলিয়া বাহিনীর হামলায় হতাহতের মধ্যে WHOর এই কর্মীও নিহত হন। এই হামলার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা হয়ে রোগীদের জরুরি মেডিকেল ইভাকুয়েশন কার্যক্রম বন্ধ থাকবে। লিন্ডমেয়ার বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে শান্তি সবচেয়ে বড় ঔষধ। আমরা আমাদের সেই সব সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই যারা ঝুঁকি সত্ত্বেও গাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমরা বেসামরিক নাগরিক এবং মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষার জোর আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, শান্তিই হলো সর্বোত্তম ওষুধ। লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও উচ্ছেদের মুখে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে 12,000 ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় 32,000 লেবানিজ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ সিরিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এছাড়া লেবাননে শরণার্থী হিসেবে আশ্রিত 200,000-এরও বেশি মানুষ অপরিকল্পিতভাবে নিজ দেশে ফেরত যেতে বাধ্য হয়েছে। লেবানন জুড়ে এখন শুধু ঘর ছাড়া মানুষের আহাজারি। ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলা আর এলাকা ছাড়ার কড়া নির্দেশে বাস্তুভিটা হারিয়ে পথে বসেছেন মিলিয়নের বেশি মানুষ। রাজধানী বৈরুতের রাস্তা থেকে শুরু করে মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান, মহাসড়ক সহ সবখানেই এখন অস্থায়ী তাঁবু, যা দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে। মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে দেশটির অন্তত 32,000 মানুষ দেশান্তরী হতে বাধ্য হয়েছেন। এছাড়া অপরিকল্পিতভাবে শরণার্থী হিসেবে আশ্রিত 200,000 সিরিয়ানও নিজ দেশে ফেরত যেতে বাধ্য হয়েছেন। লেবাননে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। এর বাইরে প্রায় 200,000 সিরিয়ান লেবানন ছেড়ে পুনরায় নিজ দেশে ফিরে গেছেন। একই সঙ্গে প্রায় 32,000 লেবানিজ নাগরিকও নিরাপত্তার খোঁজে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লেবাননের অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে তিল ধারণের জায়গা নেই। পরিসংখ্যান বলছে দেশটিতে মোট বাস্তুচ্যুত মানুষের অর্ধেকের বেশি নারী ও শিশু। পর্যাপ্ত খাবার ও স্যানিটেশনের অভাবে মানবেতর জীবনযাপন কাটছে তাদের। বিশেষ করে শিশুরা চরম অপুষ্টি ও ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলছে ক্যাম্পগুলোতে স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করছে। গাদাগাদি করে থাকা এই আশ্রয়কেন্দ্রগুলোতে হাম, হেপাটাইটিস A এবং ডায়রিয়ার মতো সংক্রামক ব্যাধির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাস্তুচ্যুতদের 1/3 শিশু, যারা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। কেবল বাস্তুচ্যুতিই নয়, মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে লেবাননে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নিহতের সংখ্যা 1,461 জন ছাড়িয়েছে, যার মধ্যে 129 জনই শিশু। ইসরায়েলি বাহিনীর উচ্ছেদাদেশের কারণে দেশটিতে অন্তত 51টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং 6টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। গেল এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার বেড়েছে 50% বেশি। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে হিজবুল্লাহ দমনে শুরু করা ইসরায়েলি সংঘাতে লেবাননের রাজধানী সহ পুরো দক্ষিণ পূর্বাঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে দেশটির 15% ভূখণ্ডই ইসরায়েলের উচ্ছেদাদেশের আওতায় রয়েছে। বাস্তুচ্যুতির পরিমাণ দেশটির মোট জনসংখ্যার 25.8%। অর্থাৎ ইসরায়েলি হামলার মুখে দেশটির প্রতি 4 জনের 1 জন নাগরিক নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।